প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রক্তকরবী নাটক। নন্দিনী বলছে ও ভীরু, আমাকে ভয় করে, তাই আমাকে মারতে চায়। আমি ওর মারকে ভয় করিনি। শেষ অবধি বৈঠক হলো না, আরো তীব্র হলো সংঘাত। সরাসরি সম্প্রচার না, ভিডিও রেকর্ডিং, আর যে কারণে ভেস্তে গেল নবান্নের বৈঠক। আর এখানেই আন্দোলনকারী চিকিৎসকরা প্রশ্ন তুলেছেন যে সরাসরি সম্প্রচারে ভয় কিসের? ওরা বিচার নয়, চেয়ার চায়, কেন বললেন মুখ্যমন্ত্রী? অন্যদিকে ডাক্তাররা বলছেন এটা সরকারের আতঙ্ক। ডাক্তারের পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয় বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন। এবার কোন পথে এগোবে ডাক্তারদের আন্দোলন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় আসার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আমি প্রত্যেকের কাছে আলোচনায় আসব, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো লাইভ স্ট্রিমিং এর দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল প্রশাসন ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, এবং কালকে যেটা আমরা দেখলাম যে 2 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে মুখ্যমন্ত্রী ফিরে গেলেন এবং ওই ফিরে যাওয়ার দায় চাপালেন ডাক্তারদের ঘাড়ে। আর ধর্নাস্থলে 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে ফিরলেন আন্দোলনকারীরাও। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এই যে মন্তব্যটা করলেন যে সরকারে আমি চেয়ারও ছেড়ে দিতে রাজি, এই মন্তব্যটিতে আমরা যারপন্যাই হতাশ হয়েছি, কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটিভ অফ দ্য প্রসিডিংস আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। যে যুক্তি দেওয়া হলো সেই যুক্তি আমাদের কাছে মনে হয়েছে অবান্তর। যে লাইভ স্ট্রিমিং এ সুপ্রিম কোর্টের রায়ের সাথে লাইভ স্ট্রিমিং এর কোনো সম্পর্ক নেই। যে তদন্তে বিভিন্ন ফাঁক নিয়ে প্রশ্ন তুলবেন জুনিয়র ডাক্তাররা, সেগুলির কোনো সদুত্তর নেই বলেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হলো না। এইটা হচ্ছে যে পরিষ্কার হয়ে গেল। ডক্টর ত্রিরেশ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আমি চিকিৎসকের কাছে আসবো। ডক্টর মণ্ডল, একদম পরিষ্কার মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারাই আন্দোলনটা ভেস্তে দিলেন, মানে কার্যত সেই সুরেই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন ওরা বিচার চায় না, চেয়ার চায়। এবং এই প্রসঙ্গে বলি, যেভাবে মুখ্যমন্ত্রী বসে রইলেন এবং আপনারাও অপেক্ষা করলেন, শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর জন্যই হলো না? মানে কেন আপনারা সরাসরি সম্প্রচার চাইলেন? যে মুখ্যমন্ত্রী তো বলছেন যে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়, সেটা নিয়ে কিভাবে লাইভ স্ট্রিমিং হবে? না দেখুন, সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাই লাইভ স্ট্রিমিং হয় প্রথমত। দ্বিতীয়ত আমাদের যে আজকে 35 দিনে পড়েছে যে আন্দোলন শুধুমাত্র আজকে ডাক্তারদের আন্দোলন নয়, ডাক্তার সহ হসপিটালের বাকি যে সমস্ত নার্সিং স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, গ্রুপ ডি স্টাফ, তাদের আন্দোলন যেমন, তার বাইরে সমাজের সমস্ত স্তরের মানুষের আন্দোলন। তারা প্রত্যেকে আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন। এই আন্দোলন কোন পথে পরিচালিত হচ্ছে, সরকার কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে, তা দেখার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। এবং আমরা চাই হাইড অ্যান্ড সিক গেম খেলতে আমরা এখানে আসিনি। আমরা চাই সঠিকভাবে সমস্ত মানুষের সামনেই আন্দোলনকারীরা কি বৈঠক করছেন, মুখ্যমন্ত্রীর সাথে প্রশাসন কি স্টেপ নিচ্ছে, আমাদের ন্যায় বিচার পাওয়াতে, আমাদের কলেজগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে, নারী সুরক্ষা সুনিশ্চিত করতে, আমাদের যে ডাক্তাররা নাইট ডিউটি করে তাদের সেফটি সিকিউরিটির জন্য কি করছেন, কলেজগুলোতে যে গুন্ডারাজ চলছে, আমাদের যে 5 দফা দাবি, সেই গুন্ডারাজ বন্ধ করতে। আমরা যেটা দেখলাম, সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছিল, গোটা দেশের মানুষ দেখলো যে একেবারে পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে, মুখ্য সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ আপনারা কথা বলেন। মুখ্যমন্ত্রীর কাছে তো আপনারা যেতে পারেননি, মুখ্যমন্ত্রী উপরে অপেক্ষা করছিলেন, কিন্তু তখন তাহলে সেই আপনাদের জায়গাটা বোঝাতে পারেননি আপনারা? না দেখুন, আমরা বারবার বলেছি, এমনকি এর আগে যে 2 দিন পর মেল এসছে সরকারের তরফ থেকে, সেই মেলেও আমরা বারবার রিপ্লাই করেছিলাম যে আমাদের লাইভ স্ট্রিমিং চাই, আমরা চাই জনসাধারণ দেখুক আমাদের সাথে কি আলোচনা হচ্ছে, কারণ আমাদের লুকানোর কিছু নেই। এবং যখন নবান্নতে আমাদের সেটা সরকার উত্তর দিতে পারবে, সরকার কেন চাইলো না, কেন লাইভ স্ট্রিমিং হোক, এবং সরকারের আপত্তি কোথায়, যে জনসাধারণ দেখলে তাদের কি সমস্যা হবে, সেটা সরকার একদম। এই জায়গা থেকে আমি শিশুদার কাছে আসব। সরকার উত্তর দিয়ে দিয়েছেন। সরকার বলছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু বিষয়টা বিচারাধীন,
তাই আমরা এই সমস্ত বিষয় নিয়ে লাইভ স্ট্রিমিং করতে পারি না। নানান রকম কথা, নানান রকম প্রসঙ্গ উঠতে পারে, আমরা ভিডিও রেকর্ডিং করব। শীর্ষেন্দুদা, মানে সুপ্রিম কোর্টের কোথায় বাধা আছে লাইভ স্ট্রিমিং এ? গতকাল জুনিয়র ডাক্তাররা যে নবান্নে গেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, তারা কি সুপ্রিম কোর্টের অর্ডারটা পর্যালোচনা করার জন্য গেছিলেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না? ওনারা তো ওনাদের দাবি নিয়ে গেছিলেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে, আর স্বাস্থ্যমন্ত্রী ওনাদের ছেলে মেয়ে বলবেন আর অন্যদের দিয়ে ভয় দেখাবেন। এটা হতে পারে না, দুটো জিনিস একসঙ্গে হতে পারে না। গৃহস্থকে বলবেন সাবধান থাকতে আর চোরকে চুরি করতে বলবেন, এই জিনিসভাবে সরকার চলে না। আর একটা কথা, সুপ্রিম কোর্টের অর্ডারে কোনো জায়গায় লেখা নেই যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এবং লাইভ স্ট্রিমিংয়ে কোনো প্রতিবন্ধকতা নেই। একটা জিনিস বারবার দেখতে হবে যে 2019 সালের 17ই জুন যে এনআরএসে যে 7 দিনের জন্য জুনিয়র ডাক্তাররা ধর্মঘট রেখেছিলেন, 7 দিনের মাথায় যেটা হলো সেখানে 33 দিনের মাথায় কেন হলো না সেটা? আপনারা তখন বলছেন যে ওটা নাকি সুপ্রিম কোর্টের ইয়ে ছিল না। সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না এই জিনিস কিন্তু কোথাও লেখা নেই। আজকে ভিডিও করবেন বলেছিলেন যে 3টে ক্যামেরা আছে, ভিডিও করবেন। ভিডিওতে কে বিশ্বাস করবে? আপনারা লালবাজার থেকে ক্রপ করে ছবি দেখাচ্ছেন, সেখানে কে কে আছে দেখা যাচ্ছে না। আপনারা 40 ফুট 11 ফুটের কথা বলছেন, সেখানে কবে কোথায় কখন কলম করা হয়েছিল সেগুলো দেখা যাচ্ছে না। একটু বিরত করে জিজ্ঞেস করছি, তাহলে লালবাজার থেকে যখন ছবি দেখানো হলো, বিচারাধীন বিষয় যদি হয় সেটা করা যায় কি? সেটাই তো জায়গা, সেই জায়গার থেকে তো আমি বলছি যে সেগুলো যদি করা যায়, এর আগের অনেক মামলা এখনো পর্যন্ত মামলাগুলো আছে, সেই জায়গায় যদি কথা বলা যায়, সেগুলো যদি করা যায় লাইভ স্ট্রিমিংয়ে, লাইভ বলা যায়, তাহলে এখানে কেন লাইভ স্ট্রিমিং করা গেল না? কেন জুনিয়র ডাক্তারদের একদম খোলামেলা আলোচনা করব বলছেন মুখে, কিন্তু মন থেকে খোলামেলা আলোচনাটা করতে পারছেন না? কিসের ভয়ে? কেন? কি লুকোতে চাইছেন? কোন প্রভাবশালী অর্ণবের কাছে আসবো। অর্ণব, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়, কাদের উদ্দেশ্যে বললেন মুখ্যমন্ত্রী? যাদের উদ্দেশ্যে বললেন তারা শুধুমাত্র জুনিয়র ডাক্তার নয়, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন 35 দিন ধরে চলছে সেটা ন্যায্য এবং যুক্তিযুক্ত আন্দোলন। কিন্তু এই আন্দোলনটার পিছনে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, যদি যাদের উদ্দেশ্যে বলেছেন সেটা তো বলার জায়গা কি কালকে ছিল? কালকে তো জুনিয়র চিকিৎসকরা গিয়েছিলেন। আপনি কথাটা এখান থেকে শুরু করলেন বলে আমি কথাটা উত্তর এভাবে দিলাম। 30 জন চিকিৎসকের প্রতিনিধি দল 15 জনকে চাওয়া হয়েছিল, তারা গেলেন, তাদেরকে ঢোকার অনুমতিও দেওয়া হয়েছিল। তাহলে লাইভ স্ট্রিমিং এর একদম চিকিৎসকরা বলছেন অজুহাত দেওয়া হয়েছে। চিঠি পাঠানো হয়েছিল, তাদের যে শেষ চিঠিটাও পাঠানো হয়েছিল সেখানেও কি বলা হয়েছিল লাইভ স্ট্রিমিং করা হবে? কোথাও কিন্তু বলা হয়নি যে লাইভ স্ট্রিমিং করা হবে। তারপরও তারা ওখানে গিয়েছে, ডাক্তাররা বলেছেন বারবার, তারা বলেছেন, কিন্তু সরকার তো একে মেনে নিয়ে তারপর তো তারা এসেছেন এরকম নয়। তারা জানতেন লাইভ স্ট্রিমিং হবে না, তা সত্ত্বেও তারা টিভি ক্যামেরা নিয়ে এই যে গেলেন, পারসেপশন তৈরি করতে গেলেন, যে এই দাবির উপর আলোচনা হবে, জট কাটাতে উদ্যোগী, যে না জট কাটাবেন কি করে? জট একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু মানুষের সঙ্গে ডাক্তারের লড়াই বিষয়টা এমন নয়, এখানে কোনো যুদ্ধ হচ্ছে না তো। না যুদ্ধ হচ্ছে না সবাই বলছে তো সেটা, কিন্তু আমরা দেখছি যে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার মধ্যে সংখ্যা দেওয়া হচ্ছে 93,000 জন রেজিস্টার্ড ডাক্তার যারা সরকারি হসপিটালে চাকরি করেন। চিকিৎসকরা প্রশ্ন করছে যদি লাইভ স্ট্রিমিং হতো সাধারণ মানুষ জনসাধারণ দেখতে অসুবিধা কোথায়? আপনারা তো প্রথম থেকে কোনো একটা মন্তব্য যদি আপনারাই বলে আসছেন যে কোনো কিছু লুকোনোর নেই, কোনো তথ্য ধামাচাপা দেওয়ার নেই, তাহলে সমস্যাটা কোথায়? এর মধ্যে কোনো একটা মন্তব্য যদি এরকম আসে যে মন্তব্যটা সুপ্রিম কোর্ট বা সিবিআই এইটার বিরুদ্ধে চলে যায় বা এমন কিছু পরিস্থিতি হয়, পার্টি তো একজন রাজ্য সরকারও বটে, সেখানে এই জিনিসটা কি করে করা সম্ভব? কোন রকম এটা হয় না। লাইভ স্ট্রিমিং এ আপনারা ভুল বোঝাচ্ছেন। এসমা জারি করেছে আজকে, আপনি বলছেন এসমা জারি করুন, ফেব্রুয়ারি মাসে সরকার এসমা জারি করেছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকার করেনি। একজন হুমকি দিচ্ছেন, এখনো গায়ে হাত দেন, একসঙ্গে চলে না। 1983 মানে আলোচনা করতে না, 1983 মারাত্মক কথা বললেন অর্ণবদা, 1983 সালে অর্ণব আপনি মারাত্মক কথা বলছেন। 1983 সালে সরকার এসমা জারি করেছে সরকারি কর্মচারীদের উপর বলে মুখ্যমন্ত্রী কালকে বললেন যে আমি এসমা জারি করব না, কিন্তু না, তাই তো হুমকি চলতে পারে। আমরা দেখাবো একের পর এক হুমকি যেভাবে চিকিৎসকদের উপর উঠে আসছে, অবশ্যই আমরা দেখাবো। অর্ণবের কাছে আসবো। অর্ণব, হ্যাঁ মাফ করবেন ডক্টর ত্রিনেশ মণ্ডল। দেখুন, আমরা মুখ্যমন্ত্রী যে কালকে যে মন্তব্য করেছেন যে তার চেয়ার চাইতে গেছিল জুনিয়র ডাক্তাররা, এই মন্তব্যে আমরা জানাতে চাই যে চেয়ারের প্রতি যথেষ্ট বলছেন আপনাদের তো
গায়ে হাত পড়েনি, এসমা তো দাঁড়িয়ে না হয়নি। না এটা একদমই মানে এটা কি উনি ভয় দেখালেন? মানে এখনো পর্যন্ত হয়েছে ডাক্তারবাবু, আপনাকে বলি যতটা নমনীয় পশ্চিমবঙ্গ সরকার হয়েছে, আপনি দেখান তো বিগত 10 বছর সরকারের এই যে সারা ভারতবর্ষে এতগুলো জায়গায় এত আন্দোলন হয়েছে, সরকার নমনীয় যদি সরকার যদি সদিচ্ছা থাকতো, সরকারের যদি সদিচ্ছা থাকতো, সরকার তার আগেই এই আন্দোলন যাতে মিটে যায়, আমরা যাতে কাজে ফিরতে পারি সেই ব্যবস্থা করে দিত। গভর্নমেন্ট এখনো অবধি আমাদেরকে 35 দিন রাস্তায় বসিয়ে রেখেছে, বিভিন্ন ধর্ণা মঞ্চে বসিয়ে রেখেছে। আমরা চাই অবিলম্বে, আমরা চাই গভর্নমেন্ট আমাদের দাবিগুলো অবিলম্বে মেনে নিক। আবার বসুন না, কোনো অসুবিধা নেই, আবার আমরা বসেই আছি, আমরা রাস্তাতেই বসে আছি, আমরা কোনো চেয়ারে বসে নেই, আমরা রাস্তাতেই বসে আছি, আমরা রাস্তাতেই বসে আছি আপনাদের জন্য। আগের দিন অপেক্ষা করেছি, আমরা 35 দিন অপেক্ষা করছি, মুখ্যমন্ত্রী 2 ঘন্টা অপেক্ষা করেছেন, আমরা 35 দিন অপেক্ষা করছি, বাংলার মানুষ 35 দিন অপেক্ষা করছে। স্বাস্থ্য ভবনের সামনে যেখানে জুনিয়র চিকিৎসকরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার আগে আমি অর্ণবকে একটা তথ্য দিয়ে যাব। 2019 সালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে তৎকালীন পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেছিলেন কারা ঢুকছে, কত লোক ঢুকছে সেটার উপর কোনো কন্ট্রোল ছিল না। এবার আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বসে পরিকল্পনা করতে হবে, ব্যারিকেডিং করতে হবে, চ্যানেলাইজ করতে হবে, যাতে যারা ঢুকছে তাদের কন্ট্রোল করতে পারি। এটা যদি সঠিকভাবে পালন করা হতো, সেদিন যে কথা অনুজ শর্মা বলেছিলেন, তাহলে কি আর জি করের ঘটনা ঘটতো? অর্ণব, আমি আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, চিকিৎসকরা এখন কি বলছেন, কোন পথে নিয়ে যাবে তাদের আন্দোলন, কিভাবে কাটবে জট? দেখো, প্রথমেই দেখাই যে আন্দোলনের 4র্থ দিন, 3 রাত কেটে গিয়েছে সেই সময়ের ছবি, যেখানে তুমি দেখতে পাচ্ছ একদিকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু রাতভর যেভাবে তারা স্লোগান দিয়েছেন, গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন, ঠিক একইভাবে ভোর থেকেও কিন্তু সেই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এবং তুমি যেমনটা বলছিলে যে কোন পথে যাবে এই আন্দোলন, আগেই জুনিয়র ডাক্তারদের থেকে জানা গিয়েছে যে তারা কিন্তু গতকালই জানিয়ে দিয়েছিলেন যে এই যে 33 দিন কেটে গেল, এরকম 33 দিন তারা প্রয়োজনে আরও থাকতে পারেন, এভাবেই পথে থাকতে পারেন। সেই যে হুঁশিয়ারি, সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু সেই একইভাবে আন্দোলন চলছে। অর্থাৎ আগের থেকে গতকালের যে নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছে, তারপর আগের থেকে যেন আন্দোলনের তীব্রতা বেড়েছে কিছুটা বলা যেতে পারে, এবং সাধারণ মানুষ উল্লেখযোগ্যভাবে যোগ দিচ্ছেন। আমি সরাসরি কথা বলবো, আপনি কোত্থেকে এসেছেন? দাদা, আমি কৃষ্ণপুর থেকে এসেছি। আমি ওকে জিজ্ঞেস করুন, ও ভালো বলতে পারবে। একেবারে অনেকেই সাধারণ মানুষ এসছেন, তারা কিন্তু আন্দোলনে যোগ দিতে এসছেন। আমরা রাত থেকে দেখছি, শুধু রাতে নয়, সকালে যারা প্রাতঃভ্রমণকারী এবং অন্যান্য আশপাশের যারা নাগরিক তারা এসছেন, এবং অনেকে খাবার দাবার নিয়ে এসছেন সকালে আন্দোলনকারীদের দেওয়ার জন্য, খাবার দাবার নিয়ে এসছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ফুটপাতে যারা বসে আছেন বয়স্ক নাগরিক, তারা কিন্তু অনেকেই তারা মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। যারা এখানে আপনি কোত্থেকে এসছেন? আমি নিউ টাউন থেকে। এই যারা আন্দোলন করছে ওরা তো আমাদের আন্দোলনটাই করছে, ওদের পাশে দাঁড়ানো, এটাই মুখ্য উদ্দেশ্য, আর তো কিছু নেই। একেবারে পাশে থাকার বার্তা নিয়ে এরকম অনেকেই এসছেন, এবং পাশাপাশি এই সাধারণ মানুষের পাশাপাশি সমান্তরালভাবে কিন্তু জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তা কিন্তু চলছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত কিন্তু অন্যান্য আগের যে কয়েকদিন সেরকমই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে সরগরম। একদম দেখার এটাই যে একজন প্রবীণ ব্যক্তি তিনি বলছেন ওরা তো আমাদের আন্দোলনটাই করছে, অর্থাৎ বুঝতেই পারছেন সাধারণ মানুষ এবং ডাক্তাররা মিলেমিশে আন্দোলনটাকে কোন চেহারা দিয়েছেন। গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন বৈঠক ভেস্তে যাওয়ার পর যে ওরা চেয়ার চায়, আরো তিনি কি বললেন যে মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতেও রাজি, যদিও আন্দোলনকারীরা বলছেন তারা চেয়ার চান না, চান সুবিচার। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক। আমাদের কোনো চেয়ার চাই না, আমাদের 5 দফা দাবির একটা দাবি তো চেয়ারের কথা উল্লেখ আছে। বলুন কেউ যে আমাদের এই ডিএমই কে সরিয়ে আমরা বসতে চাই, এটা কোথাও বলেছি আমরা? আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ একবারও চাইনি। আমরা চাইছি আমাদের 5 দফা দাবি যেগুলো আছে সেগুলো মানা হোক। পুলিশ প্রশাসন আমাদের সিকিউরিটি দিতে ব্যর্থ, তাই সিপি পদত্যাগ করুন, ডিএমই পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন আনুন যারা ভালো করে কাজটা করুন। এর আগেও আমি দুদিন গতকাল এবং গত পরশু হায়েস্ট অথরিটি মানে চিফ মিনিস্টার বোঝায় অব দ্য স্টেট, আমরা দুদিন অপেক্ষা করেছিলাম আরো 2 ঘন্টা করে। ভেবেছিলাম তারা আসবেন, হয়তো আসতে পারেননি। যাই হোক, ওরা ছোট, আমাদের কাজ হচ্ছে
তাদের আবেগকে মর্যাদা দিয়ে তাদের ক্ষমা করে দেওয়া। আমরা ক্ষমা করে দিয়েছি। মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে বলেছেন, উনি আমাদেরকে যেরকম বলেছেন, আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় একজন করে প্রতিষ্ঠিত ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। চিকিৎসকদের বক্তব্য আপনারা শুনলেন। মুখ্যমন্ত্রী বললেন ওরা চেয়ার চায় এবং বললেন উনি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি। আমার একদম নির্দিষ্ট প্রশ্ন ছিল অর্ণবের কাছে যে কাদের দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী। অর্ণব সেখানে বলল না চিকিৎসকরা নয়, যারা করছেন এটা তাদের দিকে। শর্মিষ্ঠাদি। পাপিয়া, গত 1 মাস ধরে পশ্চিমবাংলার নীতিগতভাবে পশ্চিমবাংলাটা দুটো ভাগ হয়ে গেছে। একদিকে হচ্ছে নাগরিক সমাজ যাদের হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, আর অন্যদিকে হচ্ছে ওই জোড়া ফুলের ওই তৃণমূলের পতাকাধারী ওই বিরূপক্ষ, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, অভি কারো যারা রয়েছে, সন্দীপ ঘোষ, এই দুটো ভাগ হয়ে গেছে। মানে অদ্ভুত একটা ব্যাপার, একটা নীতিগত একটা। আমরা চাইছি জাস্টিস এবং স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেটা মানে সুনির্দিষ্ট পথে আসুক, আর এরা চাইছে কিভাবে প্রমাণ লোপাট করে জিনিসটাকে ধামাচাপা দেওয়া যায়। ডাক্তাররা কিন্তু পরিষ্কার বলছে আমরা আলোচনা করতে যাচ্ছি, আমরা সমঝোতা করতে যাচ্ছি না, আমরা কাজে ফিরতে চাই, পরিষ্কার কিন্তু বলছে। সেখানে আমরা কালকে কি দেখলাম, ওরা ডাক্তার পাপিয়া, ওরা আমাদের ভালো রাখার দায়িত্ব, যারা আমাদের ভালো রাখে তারা কালকে রাস্তায় দেখলাম ওই নবান্নতে গিয়ে দাঁড়িয়ে থাকলো, তাদের বসার চেয়ারটুকু ছিল না, বৃষ্টিতে ভিজে তারা ফিরে এলো। একটা অদ্ভুত ব্যাপার। আমার মনে প্রশ্ন, ঠিক আছে ভিডিও রেকর্ডিং করা যাবে না, কিন্তু ওরা যাওয়ার আগের অংশটি ভিডিও রেকর্ডিং হলো, যেটা ডিজি এবং স্বাস্থ্য সচিব করলেন, এবং পরের অংশ মানে আগে পরে হবে, মাঝখানে ওরা যেটা যাবে সেইটা ভিডিও রেকর্ডিংটা শুধু লাইভ সেটা টেলিকাস্টটা হবে না, ভিডিও করা হবে, সেটা লাইভ হবে না। তাহলে আগে পরে লাইভ হবে, মাঝখানেরটা লাইভ হবে না। এখানেই হচ্ছে প্রশ্ন। আজকে আরজি করের যে ভিডিও, একটা ভয়ঙ্কর রাত 27 মিনিটে শেষ হয়ে গেছিল। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে ভিডিও জমা পড়ে গেছিল। আভয়ার মা সে বলছে যে আমাকে টাকার অফার করা হয়েছিল, বলছে না টাকার অফার করা হয়নি। না না মুখ্যমন্ত্রী আপনি বলছেন না না বিরোধীরা যেভাবে আক্রমণ করছেন বা আন্দোলনকারীদের পাশে থাকছেন সেই জায়গা থেকে কি মুখ্যমন্ত্রী আরো একটি কথা রাখবো দর্শকদের সামনে, আসবো শর্মিষ্ঠা দি আপনার কাছে, যে সেখানে বলছেন যে বৈঠকে আসতে চাইছিলেন না কেউ কেউ, ফোনে নির্দেশ আসছিল বাইরে থেকে। ভিত্তিহীন দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, তারা বলছেন। দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল নেগোশিয়েট করবে না, মিটিং এ যাবে না। বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা। ওরা এখানে আসার বড় মুহূর্ত থেকে যে জিনিসটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে লাইভ স্ট্রিমিং এর যে কথা ছিল সেটা বাইরে থেকে কথা শুনে তারপরে আমরা নিজেদের বক্তব্য চেঞ্জ করেছি, এটা একেবারেই ভিত্তিহীন। ডক্টর মন্ডল মারাত্মক অভিযোগ করলেন তো মুখ্যমন্ত্রী যে ফোনে নির্দেশ আসছিল বাইরে থেকে, মানে কেউ কেউ চাইছিলেন বৈঠক হোক আর বাকিরা বারণ করছিলেন যে না না বৈঠক করতে হবে না, তাই কি? না একেবারেই নয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, যেমনটা বললেন ডক্টর অর্ণব। এটা একেবারে আমাদের যে সমস্ত সিদ্ধান্ত হচ্ছে সেটা জেনারেল বডি মিটিংয়ে সিদ্ধান্ত হয়, এবং ওখানে যে সিদ্ধান্ত হয়েছে সেটা 30 জনের মিলিত সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত। এটা কেউ 1 জন বা 2 জন 3 জন এই মুভমেন্টকে কন্ট্রোল করছে না, এই মুভমেন্ট সম্মিলিত সিদ্ধান্ত। আমাদের সমস্ত ডাক্তার পশ্চিমবঙ্গে যতগুলো মেডিকেল কলেজ আছে সেই সমস্ত মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা মিলে, জুনিয়র ডাক্তাররা মিলে এই সিদ্ধান্ত নেন, এবং তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে যে 30 জন গেছিল তাদের সিদ্ধান্ত তারা একসাথে বসে নিয়েছেন। কখনোই 3 জন বা 2 জন এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে না, ফলে এই সিদ্ধান্ত অত্যন্ত ভিত্তিহীন। এবং আরেকটা জিনিস একদম তাই, কিন্তু এখানে ওরা বলতে আসলে মুখ্যমন্ত্রী একটা ইকোসিস্টেমকে বোঝানোর চেষ্টা করেছেন, যে ইকোসিস্টেমটা কাজ করছে এই আন্দোলনটাকে সামনে রেখে অন্য বৃহত্তর কোন একটা তারা ফায়দা নিচ্ছে আপনার কাছ থেকে। আর বৈঠক হবে কখন হবে, মুখ্য সচিবের কাছ থেকে যখন চিঠি যাচ্ছেন, জুনিয়র ডাক্তাররা চিঠি পাঠাচ্ছেন, ঠিক এই মেল চালাচালির মধ্যেই এমন একটি খবর হলো যেখানে কোন কোন জুনিয়র ডাক্তার কাজে আসছেন না সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে রাজ্যের সব মেডিকেল কলেজের কাছে সেই
সেই সব জুনিয়র ডাক্তারদের নাম জানতে চাইল স্বাস্থ্য ভবন। আর অন্যদিকে সিনিয়র চিকিৎসকরা তারা সরকারকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বললেন, একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও তারা কাজ বন্ধ করে দেবেন। দেখুন, দুয়ারে পৌঁছেও বৈঠক হলো না, নবান্নে পৌঁছেও ফিরে গেলেন জুনিয়র চিকিৎসকেরা। দুপক্ষই অনড় রইলেন অবস্থানে। ওপরে নবান্ন সভাঘরে বসে রইলেন মুখ্যমন্ত্রী, সামনে সার দেওয়া ফাঁকা চেয়ার। নিচে ঠায় দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারী ডাক্তাররা, কিন্তু নিচ থেকে ওপরের দূরত্ব ঘুচল না। সরকার বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হওয়ায় নবান্ন থেকে ফিরে এলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। আমরা 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করছি এবং হলের মধ্যে আমরা অপেক্ষা করছিলাম যে আমার ভাই বোনেদের, ডাক্তার ভাই বোনেদের যারা এসছেন এখানে, মানে আসতে বলা হয়েছিল, তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আসবেন মিটিংয়ে। আমরা 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও দেখলাম কোনো রেসপন্স নেই, তারা আসছেন না। আজকে আন্দোলনের 24 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল আমরা এখানে নবান্নে এসে পৌঁছাই। আমরা 3 দিন রাজপথে অপেক্ষা করেছি, আজ আন্দোলনের 34 দিন। যদি দরকার হয় 35 দিন অপেক্ষা করবো, 36 দিন অপেক্ষা করবো, 37 দিন অপেক্ষা করবো। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বৈঠকের আগেই স্বাস্থ্য ভবনের তরফে রাজ্যের প্রত্যেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে কাজে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকদের নামের তালিকা চাওয়া হয়। অর্থাৎ ঘুরিয়ে রাজ্য সরকার জেনে নেয় কোন কোন মেডিকেল কলেজের কোন কোন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছেন। স্বাস্থ্য ভবনের তরফে পাঠানো চিঠিতে লেখা হয়, 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে কোন কোন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে হবে বৃহস্পতিবার দুপুর 2টোর মধ্যে। জোরালো হয় প্রশ্ন, তাহলে কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার? সেজন্যই তৈরি হলো তালিকা। এরই মধ্যে সিনিয়র চিকিৎসকেরাও বুঝিয়ে দেন, জুনিয়রদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে তারাও কড়া প্রতিবাদের পথে হাঁটবেন। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। সব মিলিয়ে জট আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করা হলো এবং সেখানে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের কাছে জুনিয়র ডাক্তারদের নাম জানতে চাইলো স্বাস্থ্য ভবন। অর্ণব, এ তো স্বাস্থ্য ভবনের কাছে সবারই নাম আছে, তো এই আবহে হঠাৎ করে জুনিয়র ডাক্তারদের নাম চাওয়ার মানেটা কি? প্রথম কথা হচ্ছে যে মঙ্গলবার সন্ধে 5টা পর্যন্ত একটা ডেডলাইন করে দিয়েছিল, সুপ্রিম কোর্ট করে দিয়েছিল। অলরেডি সেটা ভায়োলেট করেছেন কারা? জুনিয়র ডাক্তাররা কিন্তু সেটা ভায়োলেট করেছেন। তারপরও কোনো রকম পদক্ষেপ কিন্তু করেনি সরকার, কোনো রকমের পদক্ষেপ করেনি। তার মানে অলরেডি এই যে আমি এখানে বিরত না করে পারছি না, ভায়োলেট করেছে আপনি বলছেন। তার আগে সুপ্রিম কোর্টের কি নির্দেশ ছিল? যে তাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, নিরাপত্তা করতে হবে। মানছি, সুরক্ষা ব্যবস্থা অর্ডারের 18 ফিরিয়ে নিন। আপনারা পড়েননি ভালো করে, বোধহয় লাইভ স্ট্রিমিংটা দেখেননি। 26টা হয়েছে এই জমানায়, 26টা হয়েছে, বেড়েছে। আজকে এরা যে বলেছে আমি দেখাবো, এটা প্রসার হয়েছে, তার মানে এটা প্রসার হয়েছে, তার মানে এটা প্রসার হয়েছে, একদমই প্রসার হয়েছে। আমি দেখাবো একটু সুরক্ষার অবস্থা রয়েছে। আমি ডক্টর মণ্ডলের কাছে আসবো, আপনার কাছে আসবো, ডক্টর মণ্ডলের কাছে আসবো। যে সুরক্ষা ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা বলছেন অর্ণব, দেখেছেন কি আপনি এর মধ্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এই গত যে 35 দিন আন্দোলন চলছে, একবারের জন্যও কোনো সরকারি হসপিটালের কোথাও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো অগ্রগতি ঘটেছে বলে আমাদের মনে হয়নি। সেটা সদিচ্ছা অবধি দেখা যায়নি গভর্নমেন্টে। সুপ্রিম কোর্ট তাদের হিয়ারিংয়ে বলেছে যে কারো পক্ষে সম্ভব এটা করা। আপনি 3-4 দিনের মধ্যে কোনো অগ্রগতি দেখা যায়নি, বরং আজীবনে হামলা হয়েছে, আজীবনে হামলা হয়েছে, ভাঙা হয়েছে, তারপর কিছু হয়েছে, এটা 35 দিনের কিছু হয়েছে। আপনি বলছেন বিভিন্ন জায়গায় আপনি বলছেন কি করে সম্ভব, কিন্তু একদিনের মধ্যে পাশের সেটাকে রাতারাতি চেঞ্জ করে দেওয়া তো সম্ভব না। সেটাতে সময় দিতেই হবে, পিডব্লিউডি থেকে সময় দিতেই হবে, সেটা সম্ভব যদি হয় তাহলে এখানে কি করে সম্ভব? সেখানে নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য ভবনের সই রইল এবং সেখানে সেখানে সন্দীপ ঘোষের সই রইল, সেই কারণে ভাঙা হয়ে গেল। যে 35 দিনে সম্ভব নয়, তাহলে একদিনের জন্য যদি একদিন পরে পাশের বিল্ডিংটা ভেঙে দিয়ে রেস্টরুম করার জন্য পিডব্লিউডি থেকে চলে এলো অনুমোদন, সেটা সম্ভব হয়, আর 35 দিনে সম্ভব হয় না। এইমাত্র স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন, আপনার বেলা আমি বলিনি, এইমাত্র স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন 2 ঘন্টার ওপর অপেক্ষা করছি ঘরের ভেতর,
আর নিজের ভাই বোনেরা নিচেতে গ্রাউন্ড ফ্লোরের নিচে বসে আছে, তাদের জন্য একটা চেয়ার পর্যন্ত দেননি, সেখানে বসে আছে 35 দিন অপেক্ষা করছে। আর আপনি 2 ঘন্টা অপেক্ষা করছেন স্বাস্থ্যমন্ত্রী। আপনারা 35 দিন নিজের ছেলে মেয়ে ভাবুন, নিজের বাড়ির ছেলে মেয়ে ভাবুন, নিজের মেয়েটা ভাবুন, আরে যোগী মারা গেছে সেই জায়গাটা ভাবুন। বাংলাদেশে সারা ভারতবর্ষে জাস্টিফাই করবেন না অন্য ওই ঘটনা দিয়ে অন্য ঘটনাকে প্লিজ করবেন না। শর্মিষ্ঠাদি খুন ধর্ষণের ঘটনা কোনো ডাক্তার কোনো গোরক্ষক বাহিনী করে সাবির মল্লিককে পিটিয়ে মেরেছে, আপনারা একটা কথা বলেননি। আপনারা একটা কথা বলেন না, ডাক্তার এই বাহিনী অন্য, চিকিৎসকদের দাবিটা অন্য, আপনি যে পলিটিক্যাল রং লাগাতে চাইছেন তার উত্তর অবশ্যই শর্মিষ্ঠাদি দেবেন। না না, স্বাস্থ্য ব্যবস্থার যে বেআব্রু রূপটা এটা এত বেশি প্রকট হয়ে গেছে এখন যে সেটা থেকে বেরিয়ে আসার আর কোনো, দেখুন আপনি চাকরি প্রার্থীরা আন্দোলন করছে 8 বছর হয়ে গেল, ডিএ প্রার্থীরা, আজকে ডাক্তাররা, মানে প্রত্যেকটা শিক্ষিত সমাজ কিন্তু রাস্তায়, আর হুমকি দিচ্ছে ক্রমাগত তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদ, সেইটা কেন বন্ধ করতে পারছেন না? আপনি হুমকির কথা বলছেন শর্মিষ্ঠাদি, এবার দেখাবো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি সুরে ঠিক হুমকি দিলেন, দেখুন। যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা 1 মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি, তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব। আন্দোলনরত চিকিৎসকের উপর যদি কোনো রকম প্রশাসনিক বা অন্যরকম কিছু আক্রমণ এসে আসে, আমরা আবার বলছি, বাংলার চিকিৎসক সমাজ, তারা সরকারি বেসরকারি থেকে যে কোনো জায়গায় কাজ করে, তারা কিন্তু সেটাকে যেভাবে দেখার তারা সেভাবে বুঝে নেবে। এটার জন্য মাননীয় সাংসদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি অর্ণবের কাছে আসবো। এসমা জারির থেকে এটার কোন অংশে কম আপনি একটু বলবেন? একজন লোকাল এসমা জারি তো সরকারি তালিকা দীর্ঘ করছি না, একটা সরকারি নির্দেশ এসমা জারি পাপিয়া একটা সরকারি নির্দেশ হুমকি দিচ্ছেন চিকিৎসকদের। লোকালি একজন নেতা কোনো কিছু বলছেন থেকে শুরু হয়েছিল। না না, সে কেউ সমর্থন, আমি কোনো সমর্থন করছি না, একজন সাংসদ এখনো সমর্থন করছি না, কিন্তু একসঙ্গে এটাও বলছি পশ্চিমবঙ্গের অ্যাসোসিয়েশন সাংসদ যদি লোকাল নেতা হয় তাহলে কে নেতা? না আপনি আগে এটা সমর্থন করেন কি করেন না সেটা বলুন না, তাহলে করা যাচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গে 80% মানুষ এখনো পর্যন্ত সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল। এটা তো আপনাকে মানতে হবে যে এই যে বিরাট সংখ্যক মানুষ এটার উপর নির্ভরশীল, যদি এই জায়গাটা এরকম ডিসরাপ্টেড হয়ে যায় তাহলে তো মানুষের ক্ষতিগ্রস্ত হবে। একটু বিরত করছি, আপনি বলছেন তো বিরাট সংখ্যক মানুষ জুনিয়র ডাক্তারদের উপর নির্ভরশীল। কালকে ছবিটা নিশ্চয়ই আপনি দেখেছেন, জুনিয়র ডাক্তাররাই এগিয়ে গিয়ে একজন পুলিশকে শুশ্রূষা দিয়েছেন। একদম সেটাই তো কর্তব্য, জুনিয়র ডাক্তারদের তো সেটাই কর্তব্য। তাহলে আর সেই ডাক্তারদেরই উপরে এইভাবে আক্রমণ করা হচ্ছে, শাস্তির খাড়া নেমে আসছে। না না, এরপরও কিছু করা হচ্ছে না। কি বলছেন? আপনার মধ্যেই মানে আপনার কথার মধ্যেই কিরকম দ্বিচারিতা পাচ্ছি। আপনারা একবার বলছেন এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, সুতরাং এটা লাইভ স্ট্রিমিং করা যাবে না, কোনো আলোচনা করা যাবে না, মানে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করতে আমরা প্রত্যেকেই যেভাবে আলোচনা করি তাতে আপনাদের প্রত্যেককেই জেলে থাকতে, তো যাক সেটা অন্য ইস্যু। আমি বলছি সেই জায়গা থেকে আপনারা বলছেন আলোচনা করা যাবে না, আবার বলছেন আমরা তো এটা করিনি, যদি করে তাহলে এটা করা যাবে। আদালত যদি কেউ এইটার পরেও যদি কেউ না করে তারপর আমরা আর হস্তক্ষেপ করব। জুনিয়র ডাক্তাররা কোথায় কোথায় থাকে? এখানে তো ডাক্তারবাবু আছেন, জুনিয়র ডাক্তার মেডিকেল কলেজ ছাড়া জুনিয়র ডাক্তার আছে। আপনি তো ভাবুন 93,000 ডাক্তারের ভেতরে 7,500 মাত্র জুনিয়র ডাক্তার, সেই 7,500 জুনিয়র ডাক্তারের জন্য তারা ট্রেনিং, যে 7,500 জুনিয়র ডাক্তারদের কথা বলা হচ্ছে তারা ট্রেনি ডাক্তার, তাদের উপরে স্বাস্থ্য ব্যবস্থা নির্ভর করার কথা নয়। স্বাস্থ্য ব্যবস্থার রিক্রুটমেন্ট নেই বলে এই অবস্থা। সিনিয়র ডাক্তার উপযুক্ত
নেই বলে গ্রামে গঞ্জে স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা বলে, এবং সেখানে জিডিএমও রিক্রুটমেন্ট লাস্ট 4 বছর ধরে হচ্ছে না, এগুলো নেই বলেই সরকারের আজ এই দুরবস্থা উচিত। এবং কল্যাণ ব্যানার্জি, মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জি যে কথাটা বললেন যে এরা ডাক্তার হওয়ার আনফিট, তাহলে যে থ্রেড কালচার যারা বিভিন্ন মেডিকেল কলেজে চালিয়ে আসছে, যারা টাকা নিয়ে পাস করাচ্ছে, তারা যারা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, শুধুমাত্র তারাই কি ডাক্তার হওয়ার জন্য ফিট? সাংসদের কাছে আমার এই প্রশ্ন থাকে। কল্যাণ ব্যানার্জি যে মন্তব্য করেছেন সেটাও যে মেডিকেল কলেজগুলোতে ক্রমশ আমরা থ্রেড কালচারের কথা বলে এসেছি, বিভিন্ন মেডিকেল কলেজে যারা প্রতিবাদ করেছে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে, তাদেরকে ধরে ধরে ফেল করিয়ে দেওয়া হয়েছে, তারা ভালো পরীক্ষা দেওয়ার পরেও ফেল করিয়ে দেওয়া হয়েছে, টাকা নিয়ে বাকিদেরকে পাস করিয়ে দেওয়ার অভিযোগ বারবার উঠেছে, এবং একের পর এক হোস্টেলে অথরিটির সামনে মারধরের ঘটনা, কলেজ অথরিটির সামনে মারধরের ঘটনা, এমন ঘটনাও ঘটেছে। এই থ্রেড কালচার এবং কল্যাণ ব্যানার্জি আজকে যে কথাগুলো বললেন একেবারে পুরোটাই মিলে যাচ্ছে। আমরা চাই এটা এই থ্রেড কালচার অবিলম্বে বন্ধ হোক। সরকার কি ব্যবস্থা নিয়েছে? হাসপাতাল বলুন, মেদিনীপুর বলুন, উত্তরবঙ্গ হাসপাতাল বলুন, একের পর এক কিভাবে নৈরাজ্য এবং কি পরিমাণ বেনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই জায়গায় যে দুর্নীতি যেগুলো হয়েছে, যেগুলো নিরাপত্তা, সুপ্রিম কোর্ট বারবার বলেছেন, আগের শুনানিতেও বলেছেন, এই শুনানিতেও বলেছেন যে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দেবেন না, এদিকে বলবেন যে দাবি এইগুলো করতে হবে না, দাবি মানবেন না, এগুলো তো হয় না। এইভাবে সরকারের তো সেই জায়গা থেকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংঘাত। এবার মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কটের ঘোষণা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওকেই তো বয়কট করা উচিত। পাল্টা কুণাল ঘোষ। It is an irony that the health minister happens to be the home minister. The home minister happens to be the chief minister. The chief minister is protesting instead of protecting. Who is the Lady Macbeth of Bengal? Therefore, in solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the chief minister. Socially boycott means I will not be sharing any public platform with the chief minister. মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যপালের থেকে দূরত্ব রাখেন। আর সবচেয়ে বড় কথা, রাজ্যপালের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগগুলো আছে, যেগুলো উনি সাংবিধানিক রক্ষা কবচ নিয়ে এড়িয়ে থাকেন তদন্ত, উনাকেই তো সামাজিক বয়কট করা উচিত। উনি সস্তা রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন। শর্মিষ্ঠা দে। না, তৃণমূল এবং তৃণমূলের পুরো পরিবার তারা তো একটা জনসংযোগ থেকে বিচ্ছিন্ন, এমনি তো বয়কট নাগরিক সমাজ করে দিয়েছে, কারণ বিচ্ছিন্ন বলেই তো তারা ডাক্তারদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কখনো বলছে দেশদ্রোহী, কখনো বলছে বাজে ছবি পোস্ট করে দেবো যেটা কোনোদিন তুলতে পারবেন না, বিভিন্নভাবে সাংসদ থেকে শুরু করে নেতা মন্ত্রী তারা তো বিচ্ছিন্ন বলে। আরেকটা কথা ঘোষণা করেছেন রাজ্যপাল। না, রাজ্যপাল এই কাজটা করতে পারেন, বলতে পারেন কি উনি যে চেয়ারে বসে আছেন তাতে উনি তো রাজনীতিবিদদের মতো আচরণ করছেন, উনি তো রাজনীতির ঊর্ধ্বে থাকবেন, উনি কখনো বলতে পারেন না এই কথা। আর কুণালবাবু যে কথাটা বললেন সেটা তো সত্যি কথা, ওনার বিরুদ্ধেও এই ধরনের এমন অভিযোগ উঠেছে, নারী নিগ্রহের অভিযোগ উঠেছে, যেটা সাংবিধানিক রক্ষা কবচ দিয়ে উনি নিজেকে আড়াল করে রাখছেন। তো এইখানে যিনি কথাটা বলছেন তিনি পরিষ্কার উনি তো রাজনীতি করছেন, উনি তো রাজনীতি করছেন ওখানে বসে। উনি তো আরে চা চক্রে যাবেন না কেন? আরে চা চক্রে যাবেন না কেন? চা চক্রে যেটা যাওয়া সেটা তো সাংবিধানিক প্রধান এবং তার টিম সেখানে গিয়েছিল। তার মানে তো এই নয় যেটা মিথ্যা হয়ে গেছে, তার মানে তো এই নয় মিথ্যা হয়ে গিয়েছে। আর বিজেপি কি বলছে? সবচেয়ে বেশি রেপিস্টদের পার্টি, ভারতবর্ষের সবচেয়ে বেশি রেপিস্ট করছে এই দলটাই রয়েছে, বিজেপিতে রয়েছে। ধর্ষকদের পার্টি, ধর্ষকদের সমর্থনে মিছিল করে, ধর্ষকদের সমর্থনে মিছিল করে। শব্দ প্রয়োগে একটু সচেতন হই। এই রাজনৈতিক আপচাপচিতে একদম যেমন ভাবে আমরা যেমন এরা ব্রিটিশ দলের ক্ষেত্রে করে, যেমন এরা কুলদীপ সিংয়ের সমর্থন করেছে, যেমন এরা বৃদ্ধভূষণের সমর্থন করেছে। এই ঘটনা চিকিৎসককে ধর্ষণ করে ঘুরের ঘটনা ছোট করা যায় না, লঘু করা যায় না। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বললেন, মানুষ যদি চায় আমি পদত্যাগ করতেও রাজি। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন দেখুন। ফালতু ড্রামা, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে, ওই জন্য কালীঘাট থেকে নন্দীগ্রামে লড়তে এসেছিল, আবার হেরে গিয়ে তারপরে শোভনদেব চ্যাটার্জিকে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে। এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে বলছে, ওরা বিচার চায় না, ছায়াকে বিশ্বাস করে না, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে। নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড আপের জন্য, আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় ওনার?
মুখোশটা খুলে যাবে না। ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিঁচমেরি ফটো, চা বাগানে চা তুলছেন, কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন, খিঁচমেরি ফটো, আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি। অর্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে চেয়েছিলেন, ক্ষমতায় আসার পরপরই বলতেন যে প্রশাসনিক বৈঠক সমস্ত লাইভ স্ট্রিমিং হবে, যাতে রাজ্যের মানুষজন সবাই দেখতে পায় যে কি আলোচনা হচ্ছে, এবং প্রকাশ্যে ধমক দিতে পর্যন্ত দেখা গেছে প্রশাসনিক আধিকারিকদের। সেখানে দাঁড়িয়ে সত্যি তো এটা সরাসরি সম্প্রচার হলে সমস্যা কোথায় ছিল? মানে এইখানে দাঁড়িয়ে তো পরিষ্কার হয়ে যেত, যেখানে মানুষ চাইছেন যে সত্যি কোনো রকম ধামাচাপা দেওয়া হয়নি, কোনো তথ্য গোপন করা হয়নি, যেটা মুখ্যমন্ত্রী নিজেও চেয়েছেন। দেখুন, মুখ্যমন্ত্রী তো নিজে বলেছেন যে কোন কারণে করা হয়নি বলেছেন, এবং আপনি বলেন আধিকারিকদের উনি ধমক দিচ্ছেন। শুধু আধিকারিক না, নিজের দলের নেতাদেরও ধমক দিয়েছেন, এরকম আমরা দেখেছি। নিজের দলের নেতাদেরও উনি ধমক দিচ্ছেন, এটা আমরা দেখেছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম একাধিক জায়গায় দেখেছি, একাধিক জায়গায় আপনারা দেখিয়েছেন, আপনারা দেখিয়েছেন পাপি, আপনারা দেখিয়েছেন। অ্যাপোলো হসপিটালে কালকে কি হয়েছে জানেন? একজন চিকিৎসককে রোগীর পরিবার হুমকি দিয়ে বলছেন আরজিকর করে দেবো। নিশ্চয়ই বর্ধমানের ভাতারের কথা আপনার মনে আছে। এটা কি কাম্য? কখনোই কাম্য নয়, কখনোই কাম্য নয়। কেউ এটাকে সমর্থন করছে না যে ডাক্তারদের উপর যে এই ধরনের থ্রেট কালচার যদি চলে, এই ধরনের যদি কোনো সিন্ডিকেট যে কথাটা ডাক্তারবাবুরা বলছেন এগুলো চলে, এগুলো অবশ্যই অতি অবশ্যই বন্ধ হওয়া উচিত। কখনো কেউ চাইছে না এটা। টিএমসি, আমার প্রথম কথা হচ্ছে বিনীত গোয়েলের তো পদত্যাগ চাওয়া হচ্ছে, তিনি কেন করছেন? আপনি কেন তার পদত্যাগ পত্র গ্রহণ করেননি? স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাওয়া হচ্ছে, তারপরে সন্দীপ ঘোষকে তো আপনি প্রাইস পোস্টিং দিয়ে দিলেন, তাকেও পদত্যাগ প্রথমে চাওয়া হয়েছিল। তৃণমূল এটা নিয়ে প্রথম থেকে ডুয়েল গেম করছে। তার কারণ একদিকে বলছে আমরা জাস্টিস চাইছি, আমরা বিচার চাইছি, অন্যদিকে ডাক্তারদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, এবং নেতামন্ত্রীরা যেভাবে কথা বলছে এইটাকে ঠিক করতে হবে কোনটা ঠিক, 1 নম্বর। 2 নম্বর, ব্রিটিশের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই পলিসিও কিন্তু ডাক্তারদের উপর প্রয়োগ করা হচ্ছে। আমাদের সময় খুব অল্প। শিশেন্দুদা, কোনো এই জায়গায় আপনারা রাজ্য সরকার ঢাল করবার জন্য এই যে 3 দিন ডাকলেন, এগুলো আপনারা মঙ্গলবারে দেখাবেন তো? সেই জায়গাতে আপনারা 23 জন লয়ার দাঁড় করাচ্ছেন আমাদের ট্যাক্সের টাকায়। কিসের জন্য? সদিচ্ছার অভাব। সদিচ্ছা আপনাদের, এই সদিচ্ছাগুলো দেখাবেন না। জুনিয়র ডাক্তাররা নিজের বাড়ির ছেলে মেয়ে, তাদের পাশে দাঁড়ান। যদি রাজ্য সরকারের সঠিক সদিচ্ছা থাকতো তাহলে 22-23 জন লয়ার দাঁড় করাতেন না এদের বিরুদ্ধে। আর একটা কথা, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, কেন বাংলায় অন্ধকার থেকে আলোর দিকে যাবে না? কিসের জন্য, কেন যাবে না? একদম আমরা সবাই তাই চাই। এই মুহূর্তে আলোচনা আমরা এখানেই শেষ করছি। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকবেন।